আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি ইকোনমিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3, যেটি হচ্ছে বাংলাদেশের শিল্প। গেল চ্যাপ্টারে আমরা আলোচনা করলাম বাংলাদেশের কৃষি নিয়ে, অর্থাৎ বর্তমানে আমরা আলোচনা করব বাংলাদেশের শিল্প নিয়ে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ থেকে কীভাবে অর্থনীতির শিল্প দখল করে নিচ্ছে সেটি আমরা লক্ষ্য করব, এবং শিল্প কত প্রকার এবং কীভাবে কি শিল্পের ক্লাসিফিকেশনগুলো রয়েছে, সেগুলো আমরা অবদানটা কীভাবে রয়েছে অর্থনীতির উপরে, এই সবগুলো কিছু আমরা বর্তমানে নোটিস করব। তো প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হাইটেক শিল্প কাকে বলা হচ্ছে। হাইটেক শিল্প হচ্ছে যে প্রযুক্তি নির্ভর বা জ্ঞান নির্ভর যে শিল্পটি রয়েছে তাকেই বলা হচ্ছে মূলত আমার হাইটেক শিল্প। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বনির্ভরতা অর্জনের শিল্পায়ন জরুরি কেন। দেখেন যে শিল্পায়নের ফলে কি হয়, শিল্পায়নের ফলে একটি দেশের রপ্তানি বেড়ে যায়, আমদানিটি কমে যায়, যার ফলে ওই দেশের অর্থনীতিটি পূর্বের তুলনায় অনেক বেশি ধারে বৃদ্ধি পায়। সে দেশে প্রচুর টাকা পয়সা ইনকাম হয়, সে দেশের মানুষদের মাথা পিছু আয় বেড়ে যায়, তো সে দেশের উন্নয়ন হয়, অর্থনীতির দিক থেকে উন্নয়ন হয়, যার ফলে সে দেশটি স্বনির্ভরতা অর্জনের প্রচুর সক্ষম হয়। কিভাবে? শিল্পায়নের কারণে। একটি দেশের আমদানি যত কমবে একটি দেশের রপ্তানি তত বাড়বে, রপ্তানি বাড়লেই সে দেশটি কি হবে? স্বনির্ভর হতে শিখবে। উদ্দীপকে কোন শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? দেখেন উদ্দীপক কি বলছে, রায়হান সাহেব বসবাস করছে দেশটিতে বাণিজ্য ঘাটতি বিদ্যমান, এইসব মোকাবেলার জন্য সরকার বিশেষ একটি শিল্পের কথা বলছে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়, যা নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সাশ্রয় সহ দেশের শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কোন শিল্পের কথা বলা হয়েছে? উদ্দীপক আলোচনা করে যদি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্প কিভাবে হচ্ছে দেখেন, বলা হয়েছে পোশাক শিল্পের কথা বলা হয়েছে, যেটা আমাদের দেশের উদ্দীপকে বলা হয়েছে কি যে নারীদের শিল্পায়ন, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সাশ্রয় সহ দেশের শিল্পের বিকাশে ভূমিকা রাখতেছে। খুব শর্ট করে বলি যে স্বাধীনতার পরবর্তীতে 1976 সালে আমাদের দেশে খুব কম সংখ্যক যেটা হয় 3 থেকে 5টি পোশাক শিল্প কারখানা ছিল, যেটি বর্তমানে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, প্রায় 5000-এর মতো পোশাক শিল্প কারখানা তৈরি হয়েছে। এবং এই পোশাক শিল্প কারখানায় একটি রেশিওতে বা সার্ভেতে জানা যায় যে 85% কর্মী হলো নারী, অর্থাৎ নারীদের কর্মসংস্থান অধিকাংশভাবে নিশ্চিত করেছে কে? পোশাক শিল্প কারখানা। যেটি এখানে বলা হয়েছে যে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির কথা, অর্থাৎ পোশাক শিল্পের কারখানাটা এখানে অধিকভাবে উল্লেখ করা হচ্ছে। এছাড়া পোশাক শিল্পের মাধ্যমে আমরা অধিকতর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হচ্ছে, যার ফলে আমাদের কি পূর্বের তুলনায় আমরা যে হারে আমদানি করতাম পোশাক হয়তো স্বাধীনতার পর বিশ্ব বা বিদেশ থেকে, সেটি আমাদের বর্তমানে দেশেই সেটা পর্যাপ্ত পরিমাণে ঘাটতি পূরণ হচ্ছে, যার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এবং এই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমাদের দেশের যে শিল্পটা অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে? এগিয়ে যাচ্ছে এবং শিল্পের বিকাশ হচ্ছে। সেই বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কে? আমাদের পোশাক শিল্প। অর্থাৎ গ নম্বরে কোন শিল্পের কথা বলা হয়েছে আমরা স্পষ্ট করে বলতে পারি, পোশাক শিল্পের কথা বলা হয়েছে গ নম্বরে। দেখুন পোশাক শিল্পের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং পোশাক শিল্পের যে সকল অবদানগুলো এখানে উল্লেখ করা হয়েছে যে স্বাধীনতার পরে আমাদের ছিল মাত্র খুবই কম সংখ্যক কারখানা, পরবর্তীতে হয়েছে কত? পরবর্তীতে হয়েছে আমাদের 5000 কারখানার মতো হয়েছে, যেখানে কিনা শতকরা 80%, বর্তমানে 85% সেটা উপোন্নতি হয়েছে। বর্তমানে 85% দেশের অবহেলিত, বঞ্চিত, দরিদ্র, অদক্ষ যেসব মহিলাগুলো ছিল তাদেরকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে পোশাক শিল্প কারখানা, যেটা আলোচনা করা হলো মাত্র। আচ্ছা, দেশীয় শিল্পের বিকাশে উদ্দীপকে বর্ণিত শিল্পের ভূমিকাটা কি? পোশাক শিল্পের ফলে আমাদের দেশের অর্থনীতি যেভাবে বেগবান হচ্ছে, যেভাবে নারীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, ঠিক তেমনইভাবে পোশাক শিল্পের সাথে সম্পর্কিত কিছু কিছু শিল্প রয়েছে যেগুলো আমাদের একান্তই দেশীয় শিল্প, যেগুলো দেশীয় শিল্পের বিকাশও ঠিক তেমনইভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই দেশীয় শিল্পগুলো কি? দেশীয় শিল্পগুলো হচ্ছে বোতাম শিল্প, হুক, চেইন, গাম, কার্টুন, লেবেল, বিশেষ ধরনের কলম, প্রিন্টিং, পরিবহন ইত্যাদি। এইসব পোশাক শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে এই শিল্পগুলা, যে শিল্পগুলা বাংলাদেশের একান্তই দেশীয় শিল্প। অর্থাৎ পোশাক শিল্প যতটা না বেগবান হচ্ছে, ঠিক ততটাই পোশাক শিল্পের সাথে হাতে হাত রেখে বা তার সাথে ধরে এইসব শিল্পগুলো এগিয়ে যাচ্ছে। অর্থাৎ বলতে পারি যে পোশাক শিল্পের মাধ্যমে আমাদের দেশের দেশীয় শিল্পগুলোর বিকাশে ভূমিকা যথাযথভাবে পালন করছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শিল্প কি। দেখেন শিল্প জিনিসটা এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি বলি একদমই প্রাথমিক যে কাঁচামালটা বা মাধ্যমিক কাঁচামালটা, সেটিকে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করার নামই হলো শিল্প। দেখেন যে প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল এবং প্রাথমিক দ্রব্যকে কি করা হচ্ছে? চূড়ান্ত দ্রব্যে যেটা কি রূপান্তর করা হচ্ছে, তাকে বলা হচ্ছে শিল্প। পরবর্তী প্রশ্ন আমরা লক্ষ্য করতেছি, ক্ষুদ্র কুটির শিল্প দেশে সুষম উন্নয়ন ঘটায়। দেখেন
সুষম উন্নয়ন মানে কি? ভালো উন্নয়ন যেটা। ক্ষুদ্র এবং কুটির শিল্প, আমরা জানি যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেশের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের জন্য কিংবা কর্মসংস্থানের সুযোগের জন্য কি করা হয়, আমাদের পারিবারিক অবসরকে অর্থনৈতিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে যেটি ভূমিকা পালন করতেছে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প। অর্থাৎ এই দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করার জন্য, অর্থনীতিকে আরো বাড়িয়ে তোলার জন্য আমাদের ক্ষুদ্র কুটির শিল্প যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করতেছে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে, অর্থাৎ শহরের উপকণ্ঠে উপস্থিত যে সকল গ্রামগুলো রয়েছে সেগুলোকে উন্নত করতেছে, যার ফলে আমাদের দেশে গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য হ্রাস পাচ্ছে এবং সুষম কি হচ্ছে, উন্নয়নটা ঘটতেছে দেশের। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত জেট শিল্পটির সমস্যার সমাধানটা কি? আচ্ছা, জেট শিল্প দেশের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি শিল্প, সর্বাধিক গুরুত্ব বহন করে। শুল্ক বাধা, বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা, আর্থিক ঋণ সুবিধা অনুপস্থিতি সহ নানাবিধ সমস্যা এই শিল্পের উন্নয়নে বাধাগ্রস্ত। সরকারি গৃহীত বিভিন্ন পদক্ষেপ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করে। দেখেন কোন শিল্পটাকে এখানে উল্লেখ করা হয়েছে, সেটি হলো চামড়া শিল্পের কথা বলা হয়েছে। চামড়া শিল্পের কথা কিভাবে বলা হয়েছে? কারণ আমরা দেখছি শুল্ক বাধা, বিদ্যুৎ সরবরাহ অনিশ্চয়তা, আর্থিক ঋণের যে সুবিধাটা সেটা নাই। অর্থাৎ চামড়া শিল্পের সমস্যার সমাধানগুলো কিভাবে হবে আমরা লক্ষ্য করি। প্রথমে বলা হয়েছে ঋণের পর্যাপ্ত যোগান। চামড়া শিল্পের জন্য আমরা প্রথমত পর্যাপ্ত ঋণ আমাদেরকে দিতে হবে চামড়া ব্যবসায়ীদেরকে, যার ফলে চামড়ার যে শিল্পটা সেটা বেগবান হবে। পরবর্তীতে বিদ্যুতের সংযোগ, অর্থাৎ বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে চামড়াটাকে আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারছি না, যার ফলে চামড়া শিল্প আমাদের নিম্ন স্তরে ধাবিত হচ্ছে। রাসায়নিক দ্রব্যের পর্যাপ্ততা, রাসায়নিক দ্রব্য যত দিবেন বেশি করে প্রয়োগ করা হবে তত আমাদের চামড়াটা অধিকতর সংরক্ষণ হবে, যার ফলে ওই শিল্পটাকে আরো বেগবান করা যাবে। সরকারি পৃষ্ঠপোষকতা, বিদেশি বিনিয়োগদের আকৃষ্টের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা অধিকতর প্রয়োজন। কারণ একটি দেশের সরকার যখন পুরো বহির্বিশ্বে দেশের চামড়া শিল্পকে নিয়ে যখন প্রতিনিধিত্ব করবে, চামড়া শিল্পকে তুলে ধরবে পুরো বিশ্বের সামনে, তখন চামড়া শিল্পটা নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলে অটোমেটিকলি চলে যাবে। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। পাচার রোধ, দেশের বাইরে চামড়া যেন পাচার না হইতে পারে। কারণ আমরা জানি আমাদের দেশে প্রতিনিয়ত প্রচুর গবাদি পশু পাখি জবাই করা হয়, যার ফলে প্রচুর পরিমাণে চামড়া সংরক্ষণ করা হয়, কিন্তু চামড়াগুলো কি সংরক্ষণ পর্যাপ্ত তদারকির অভাবে সেগুলো রোধ হয়, সেগুলো পাচার হয়। এই পাচারের কারণে আমাদের চামড়া সঠিকভাবে আমরা সংরক্ষণ করতে পারি না, এই পাচারটাকে রোধ করতে হবে। বিদেশি বাজার সৃষ্টি, যেটি বললাম সরকারি পৃষ্ঠপোষকতার কারণে কিন্তু বিদেশে বাজারটা যতভাবে সৃষ্টি হবে। পরবর্তী বলা হয়েছে ট্যানারি শিল্প স্থাপন। দেখেন বাংলাদেশে অধিক বেশি করে ট্যানারি শিল্প স্থাপন করতে হবে, যার মাধ্যমে কি হবে, যার মাধ্যমে যে চামড়া শিল্প যেটি রয়েছে, চামড়া শিল্পের বর্তমান অবস্থাটা ভবিষ্যতে আরো বেগবান হবে। চামড়ার নীতির কথা বলা হয়েছে, অর্থাৎ চামড়া শিল্পর জন্য আমাদের প্রত্যেকটি জিনিসের জন্য সঠিক পরিকল্পনা দরকার, সঠিক নীতি দরকার। তো আমাদের চামড়া শিল্পকে অধিকতর বেগবানের জন্য, অধিকতর ভালো মতো চালানোর জন্য আমাদের চামড়ার নীতি দরকার। পরবর্তীতে পৃথক ট্যানারি বা শিল্প নগরী স্থাপন। হ্যাঁ, বাংলাদেশে পৃথক, যেমন আমরা বলা হয়েছে যে চামড়া শিল্প স্থাপনের জন্য কিছু জায়গা দরকার, তেমনি নির্দিষ্ট একটা পৃথক জায়গা দরকার যেখানে কিনা শুধুমাত্র চামড়া বা ট্যানারি শিল্প স্থাপন করা হবে, যার মাধ্যমে এই সমস্যাগুলোকে যদি সমাধান করা হয় তাহলে হচ্ছে আমাদের চামড়া শিল্প বেগবান হবে এবং বহির্বিশ্ব জানতে পারবে যে বাংলাদেশের চামড়া শিল্পর অবস্থানটাকে। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের জেট শিল্প চামড়া শিল্পের এক উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প কিনা। দেখেন বাংলাদেশের চামড়া শিল্প অবশ্যই একটি উজ্জ্বল সম্ভাবনাময় একটি শিল্প বাংলাদেশের অর্থনীতির জন্য। কারণ আমরা জানি যে ঢাকায় আমাদের অবস্থানত মহানগরী, যে হাজারীবাগ যে রয়েছে ট্যানারি শিল্প, সেটিকে পরিবেশ বান্ধব স্থানে যদি আমাদের স্থানান্তর করা যায় তাহলে হচ্ছে আমাদের চামড়া শিল্পটা কি হবে, ভবিষ্যতে প্রচুর পরিমাণ অর্থনীতিকে সাহায্য করবে। আমাদের এখানে বলা হয়েছে যে সাভারে ইতোমধ্যে একটি, সাভার এবং কেরানীগঞ্জে ইতোমধ্যে একটি পরিকল্পনা করা হয়েছে যেখানে কিনা ট্যানারি শিল্পকে স্থায়ীভাবে স্থানান্তর করা হবে। সেখানে 205টি প্লট এবং 155টি শিল্প ইউনিটের অনুকূলে বরাদ্দ নেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় বজ্র পরিশোধনাগার যেটি রয়েছে বা ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করা হয়েছে প্লটগুলোতে, বর্তমানে শিল্প কারখানা স্থাপিত হচ্ছে। সেখানে 1 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। দেখেন এটি অর্থনীতি কিভাবে ভূমিকা পালন করবে, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে যেভাবে ভূমিকা পালন করবে ঠিক তেমনই ভাবে বলা হচ্ছে কি 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, অর্থাৎ বেকারত্ব প্রচুর পরিমাণে হ্রাস হবে। তাছাড়া আমাদের দেশের জনগণের অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে পশু যে মাংসটা, অর্থাৎ গবাদি পশু যে মাংস, সেটি হচ্ছে অন্যতম প্রিয় খাদ্য।
এই কারণে আমাদের দেশে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গবাদি পশু জবাই করা হয়, যার ফলে প্রচুর পরিমাণে আমাদের চামড়া পাই। আমরা সেই চামড়াগুলো যথাযথভাবে সংরক্ষণ, চামড়াগুলো যথাযথভাবে কাজে যদি আমরা লাগাতে পারি, তাহলে ভবিষ্যতে এটি প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সাহায্য দিবে। তাছাড়া আমাদের কি করবে, আমাদের হচ্ছে যে এই যে বেকারত্বটা রয়েছে, আমাদের দেশের বেকারত্ব অন্যতম একটি সমস্যা, এই বেকারত্বটাকে আমাদের দেশ থেকে হ্রাস করবে। তাহলে এই যে সমস্যাগুলোকে সমাধান করতেছে চামড়া শিল্প, তার উপর ভিত্তি করে কি আমরা বলতে পারি না যে চামড়া শিল্প ভবিষ্যতে যথেষ্ট পরিমাণে একটি সম্ভাবনাময় শিল্প এবং উজ্জ্বল সম্ভাবনার শিল্প? অবশ্যই বলতে পারি। আচ্ছা, পরবর্তী দেখো ভাইরা কি এটা, পরবর্তী সৃজনশীল কুটির শিল্পটা কি? কুটির শিল্প হচ্ছে নিজ গৃহে বা কুটিরে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন বা স্বল্প আয়োজনে বা কোনো কোথা থেকে ঋণ গ্রহণ করে, যেটি আমাদের সাধারণ যন্ত্রপাতির মাধ্যমে যে শিল্প পরিচালিত হয় তাকে বলা হচ্ছে কুটির শিল্প। আচ্ছা, পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে চিংড়িকে কেন হোয়াইট গোল্ড বলা হয়? দেখেন, সাধারণ জ্ঞান কিন্তু এটা বা এমসিকিউ তো, যে কাকে হোয়াইট গোল্ড বলা হয়, চিংড়িকে কেন বলা হয়? বাংলাদেশে আমরা জানি যে মৎস্য শিল্পের অবদান পরিলক্ষিত এবং দৃষ্টিনন্দনীয় আমাদের অর্থনীতির ক্ষেত্রে। সেই মৎস্য খাতের অবদানের ক্ষেত্রে 86% চিংড়ি রপ্তানি থেকে আসে। কত শতাংশ? 86% আসে চিংড়ি থেকে। এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে এবং ব্যাপক হারে বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনা আমাদের এই চিংড়ি খাত থেকে থাকে এবং বর্তমানেও সেটি রয়েছে। তাই চিংড়িকে আমার সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখতেছি যে মিস্টার এ উদ্দীপকটা আমি দেখবো, দীর্ঘদিন বিদেশ থেকে নিজ দেশে বেড়াতে আসে। দেখেন যে দেশের বিভিন্ন শহরে কারিগরের তৈরি পণ্যের নানাবিধ দেশীয় দ্রব্য বিক্রি হচ্ছে এবং পণ্যগুলোর দামে সস্তা বা আকর্ষণীয় হলেও তার উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা গরিব বিধায় ঋণ সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো শিল্পটি মিস্টার এ দেশের অতীত ঐতিহ্যের ধারক বা বাহকও বটে। দেখেন, অতীতের কথা বলা হয়েছে, একটা ঐতিহ্য। শিল্পটির গুরুত্বপূর্ণ সমস্যাগুলো ব্যাখ্যা করতে বলছে কিসের? গ নম্বরের। তাহলে আমরা গ নম্বরের প্রথমে দেখতে পাইলাম কি, যে কুটির শিল্পের কথা বলে করছে, যেহেতু আমাদের দেশের উল্লেখযোগ্য বা আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি শিল্পের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে কি কুটির শিল্প। তো কুটির শিল্পের যে আমাদের সমস্যাগুলো মূলত আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে মূলধনের স্বল্পতা। আমাদের দেশের দরিদ্র পরিবাররা মূলধনের অভাবে কুটির শিল্প স্থাপন করেও সেটিকে চলমান করতে পারে না। কি কারণে? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে মূলধন বা অর্থের অভাবের ফলে। দ্বিতীয় হচ্ছে ঋণের অভাব। আমাদের দেশের ওই দরিদ্র পরিবারের সদস্যরা বা গ্রামের দরিদ্র নিতান্ত অঞ্চলের যে গ্রামের পরিবারগুলো রয়েছে, তারা ঋণের অভাবের কারণে তারা হচ্ছে দেশীয় কাঁচামাল বা যন্ত্রপাতি আয়োজন করতে না পারার কারণে সেই কুটির শিল্প তারা স্থাপন করতে পারে না। প্রাচীন উৎপাদন পদ্ধতি। আমাদের দেশে কুটির শিল্প যেহেতু একটা অতীত শিল্প বা প্রাচীন শিল্প, সে কারণে সেই কুটির শিল্পে এখনো প্রাচীন উৎপাদন পদ্ধতি বিদ্যমান রয়েছে, যার ফলে উৎপাদন তেমন একটা দৃষ্টিনন্দন হয় না, যার ফলে কুটির শিল্পের একটি সমস্যা থেকেই যায়। কাঁচামালের অভাবের কারণে অধিকাংশ পরিবার বা অধিকাংশ দরিদ্র পরিবার কুটির শিল্পকে চলমান রাখতে পারেন না। শ্রমিকদের অশিক্ষা। দেখেন, অদক্ষ শ্রমিক, কারিগরি জ্ঞানের অভাবের কারণে বা অশিক্ষার কারণে কুটির শিল্পটাকে নতুন আধুনিক যুগে যে নতুনভাবে স্থাপন করবে সেটির তারা সুযোগ পায় না। আচ্ছা, স্বল্প মজুরি। কুটির শিল্পে নিযুক্ত যে শ্রমিকগুলো রয়েছে, প্রথমত কুটির শিল্প তো দরিদ্র পরিবার দ্বারা আয়োজিত একটি শিল্প। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে যারা শ্রমিক যারা নিয়োজিত থাকে কর্মে, তাদের মজুরি খুবই স্বল্প পরিমাণে হয়, যার ফলে কুটির শিল্পটা কি হয়, অনেক ক্ষেত্রেই চলমান হয়ে থাকে না। কিংবা পরিবহন যোগাযোগের সমস্যা। আমাদের দেশে আমরা গেল অধ্যায়ে পড়ছি কৃষি বিপণনে যেমন একটি সমস্যা রয়েছে, ঠিক তেমন এখানে পরিবহন এবং যোগাযোগের সমস্যার উপর ভিত্তি করেও কিন্তু দেশে কুটির শিল্পটা অনেকাংশে বাধাগ্রস্ত হচ্ছে বিকাশের দিক থেকে। অর্থাৎ উদ্দীপকে এমন একটি শিল্পের কথা বলা হয়েছে, যেটা বলো শিল্পের পণ্যগুলো দামে সস্তা আকর্ষণীয় হলেও উৎপাদনকারী ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং এটা ঐতিহ্যবাহী শিল্প অর্থাৎ কুটির শিল্প। এই কুটির শিল্পের সমস্যাগুলো এখানে আলোচনা করা হলো। উদ্দীপকের আলোকে শিল্পটির সমস্যার সমাধানে আমার মতামত বা তোমার মতামত কি? এখন এই যে সমস্যাগুলো আমরা গ নম্বরে দেখলাম, এই সমস্যাগুলোর সমাধানটা আমরা কিভাবে করব? দেখেন, সমস্যাগুলোর সমাধান প্রথমত কি বলছে? প্রথমত খুব সহজেই বলছে যে আমাদের কুটির শিল্পের প্রাচীন যে উৎপাদন পদ্ধতিটা রয়েছে, প্রাচীন উৎপাদন পদ্ধতির পরিবর্তে আমাদের আধুনিকতার ছোঁয়া দিতে হবে, যাতে আমাদের কম পরিশ্রমে অধিক পরিমাণে দ্রব্য উৎপাদন হয়, সেটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত বলছে কুটির শিল্পে বিনিয়োগের স্বল্পতা দূর করতে হবে, বিনিয়োগ যথেষ্ট পরিমাণে রাখতে হবে, যার ফলে সকল দরিদ্র পরিবার যথেষ্ট পরিমাণে বিনিয়োগ পায়, মূলধন পায়, উৎপাদন করতে পারে।
তৃতীয়ত বলা হয়েছে কুটির শিল্পে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের কাঁচামালের নিয়মিত যোগান, কাঁচামালের অভাবটাকে দূর করতে হবে। চতুর্থত বলছে বিভিন্ন প্রকার কুটির শিল্পে কারিগরের যে দক্ষতাটা, যেটা বলা হলো কারিগরের অশিক্ষা দূর করে তাদেরকে অদক্ষ থেকে দক্ষ বানাতে হবে, যেটি বলা হচ্ছে কারিগরের দক্ষতা বৃদ্ধি। পঞ্চমত আধুনিক উৎপাদন কৌশল বা উন্নত যন্ত্রপাতি, অর্থাৎ যেটি বলা হয়েছে আধুনিকতার ছোঁয়া দিতে হবে। ঐতিহ্যবাহী শিল্প, যেখানে ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে আধুনিকতার ছোঁয়া দিয়ে আমাদের উৎপাদন মাত্রাকে আরো বৃদ্ধি করতে হবে। ষষ্ঠত বলা আছে কুটির শিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে যথাযথ নীতি গ্রহণ করতে হবে। অর্থাৎ বলা হয়েছে যে কুটির শিল্প আমাদের যে ঐতিহ্যবাহী অতীত শিল্প, এটিকে আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারটাকে যেভাবে ধারণ করে আসছে অতীত থেকে, সেটিকে আমাদের চলমান রাখতে হবে। আমাদের বিদেশি যে আবহাওয়া বা বিদেশি কালচারের সাথে মিক্সড করা যাবে না। সপ্তমত বলছে কি বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকে কুটির শিল্প কারখানাগুলোতে যাতে নিয়মিত অব্যাহতভাবে বিদ্যুতের যেন সংযোগটা থাকে, বিরতিহীন বিদ্যুতের সংযোগ দিতে হবে বলা হয়েছে। এভাবেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমাদের কুটির শিল্পের একটি সম্ভাবনাময় আমরা পরিবেশ পেয়ে যাব। ওকে, পরবর্তীতে বলা হচ্ছে মাঝারি শিল্প কাকে বলা হচ্ছে। দেখেন মাঝারি শিল্প একটি স্কেল রয়েছে, যে মাঝারি শিল্প বলতে বলছে যে শিল্পে স্থায়ী সম্পদের যে মূল্যটি রয়েছে, অর্থাৎ জমি বা কারখানা ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য 15 কোটি টাকার অধিক কিংবা 50 কোটি টাকা যেটিকে ক্রস করবে না, সেই প্রতিষ্ঠান সমূহকে সেই প্রতিষ্ঠান সমূহ মাঝারি শিল্প বলা হচ্ছে। এবং সেই মাঝারি শিল্পে 121 থেকে 300 জন শ্রমিক কর্মে নিয়োজিত থাকবে, তাদেরকে বলা হচ্ছে কি মাঝারি শিল্প। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে প্রধান পার্থক্য কি। দেখেন ক্ষুদ্র এবং কুটির শিল্প আমরা অনেকেই ভাবি যে একই কনসেপ্ট, বাট তাদের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সগুলো কি? প্রথমত সংজ্ঞাগত পার্থক্য। কুটির শিল্প কি? কুটির শিল্প আমরা একটু আগেই বললাম স্বল্প মূলধন রয়েছে কিংবা সহজলভ্য যন্ত্রপাতির সাহায্যে পারিবারিকভাবে, আমরা এটা মাথায় রাখবো যে কুটির শিল্প ইকুয়াল টু পারিবারিক, ঠিক আছে? আমরা এটা অবশ্যই মাথায় রাখবো, আমি জিনিসটা নোট করে লিখে রাখি যে কুটির ইকুয়াল টু আমরা মাথায় রাখবো পারিবারিক, অর্থাৎ পারিবারিক শিল্পই কুটির শিল্প। আবার অন্যদিকে যেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, সেটা হচ্ছে কি যে স্বল্প মূলধন স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে ক্ষুদ্র আয়তনের কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, সেটা হচ্ছে কি আমার ক্ষুদ্র শিল্প। অর্থাৎ ক্ষুদ্র শিল্পে রয়েছে পারিবারিক না, পরিবারের বাইরে গিয়ে স্বল্প সংখ্যক শ্রমিক থাকবে, আমাদের স্বল্প সংখ্যক শ্রমিক থাকবে। শ্রমিকটা কত হবে? স্বল্প, শ্রমিকের মাত্রা হবে স্বল্প, এখানে উল্লেখ করছে। আয়তনটা যদি আমরা একটু বলি যে কুটির শিল্প অপেক্ষাকৃত কি হবে? অপেক্ষাকৃত কুটির শিল্প হবে ক্ষুদ্র আয়তন অবশ্যই, এবং দ্বিতীয়ত যেটা আমাদের ক্ষুদ্র শিল্প, সেটা আয়তন কুটির শিল্পের তুলনায় কিছুটা একটু বড় হবে, হ্যাঁ কিছুটা সামান্য একটু বড় হবে কুটির শিল্পে, এবং এর উৎপাদন কার্যক্রম ক্ষুদ্র আয়তন ভিত্তিক কারখানায় পরিচালিত হবে। আর কুটির শিল্পে কোথায় হবে? বাসায়, পরিবারে, গৃহে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে প্রদীপদের শিল্প কি ধরনের শিল্প। দেখা যাক যে প্রদীপের সংসার 5-7 জন সদস্য, অভাবের সংসার, এনজিও থেকে ঋণ নিয়ে হস্তচালিত লুঙ্গি, তাঁতের শাড়ি, গামছা তৈরি করে, তার দাদিরা সাহায্য করে। তাহলে আমরা যে পরিবার একটা জিনিস পাইলাম, একটু আগে কি বললাম কুটির শিল্প ইকুয়াল টু পরিবার, তাহলে আমরা গ নম্বর উত্তরটা আমরা অবশ্যই পেয়ে গেলাম। কি গ নম্বরটা হচ্ছে আমাদের কুটির শিল্প, কারণ কি এখানে পরিবারের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, এটা হচ্ছে কুটির শিল্প। আমরা উত্তরটা পেয়ে গেছি খুব সহজেই। উদ্দীপকের আলোকে উল্লেখিত শিল্পের গুরুত্ব। দেখেন উদ্দীপকের আলোকে কুটির শিল্পের যে গুরুত্বটা কি, কুটির শিল্পের গুরুত্বটা আমরা দেখতেছি এখানে উদ্দীপকের শেষে বলা হয়েছে যে তার আয় যেমন বাড়ে, সবার কর্মস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, দারিদ্র্য কমে, তেমনই দেশের উন্নয়ন হচ্ছে। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা আমাদের গুরুত্ব দেওয়া আছে। সেটা কি? যে পরিবারের আয় বাড়তেছে, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, এবং দারিদ্রতা কমে দেশের উন্নয়ন হচ্ছে। অর্থাৎ তিনটা এখানে জিনিস দেখতেছি, যে তারা কর্মসংস্থান সুযোগ হচ্ছে, তারা হচ্ছে বেকার থাকতেছে না, এবং দেশেরও উন্নয়ন হচ্ছে দারিদ্রতা দূর করার মাধ্যমে, যেটি আমরা এখানে লক্ষ্য করতেছি। এবং তাছাড়া কুটির শিল্পের কিছু উল্লেখিত অবদান রয়েছে বা গুরুত্ব। দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার। দেখেন আমাদের দেশের যেহেতু প্রত্যন্ত অঞ্চলের পরিবাররা এই সব শিল্প চলমান রাখে, তাদের দেশীয় যে প্রত্যন্ত অঞ্চলের যে কাঁচামালগুলো রয়েছে এগুলো সদ্ব্যবহার করছে তারা, স্বল্প মূলধনের মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করতেছে। তারপর দেখা যাচ্ছে মহিলাদের কর্মসংস্থান প্রচুর পরিমাণে হচ্ছে, অদক্ষ মহিলারা বা যেসব মহিলারা অশিক্ষিত তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে কুটির শিল্প। পরবর্তী জীবনযাত্রার মান উন্নয়ন করতেছে, কিভাবে কর্মসংস্থানের সুযোগের সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করতেছে। পরবর্তীতে দেখতেছি বৈদেশিক মুদ্রা সাশ্রয়। অবশ্যই বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে কেন? কারণ অনেক আমদানি বিকল্প শিল্প আমরা একটু পরেই পড়বো। আমদানি বিকল্প শিল্প যেগুলো বাইরের দেশ থেকে আমরা যেগুলো পণ্য ক্রয় করি, আমদানি করি, সেগুলোর পরিবর্তে দেশেই সমজাতীয় পণ্য আমরা উৎপাদন করতে পারতেছি কুটির শিল্পের মাধ্যমে। তার মাধ্যমে আমদানি আমাদের হচ্ছে যে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
বৈদেশিক মুদ্রা অর্জনও করতেছি, অর্থাৎ আমাদের দেশের ঐতিহ্যকে, আমাদের দেশের ইতিহাসকে বাইরের দেশে আমরা উপস্থাপনের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। পরিপূরক ভূমিকা, অর্থাৎ এমন অনেক পণ্য আছে মাঝারি বা বৃহৎ শিল্পের উৎপাদন করা অসুবিধাজনক, কিন্তু সেগুলো ক্ষুদ্র কুটির শিল্পে উৎপাদনের মাধ্যমে পরিপূরক হচ্ছে। অর্থাৎ এই শিল্পটা যেখানে উৎপাদন হয় গ্রামভিত্তিক স্থানীয় কাঁচামাল শৈল্পিক দক্ষতা প্রয়োগ করে, যা কুটির শিল্পের বৈশিষ্ট্য বহন করতেছে, এবং এই কুটির শিল্পের আমাদের অবশ্যই অবদান দেশের অর্থনীতিতে রয়েছে। শিল্প কাকে বলা হচ্ছে? আমরা একটু আগে পড়েছি যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রাথমিক কাঁচামাল মাধ্যমিক কাঁচামালকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করে তাকে বলা হয় শিল্প। আমরা জানি শিল্প সংরক্ষণ বলতে কি বোঝায়। দেখেন যে একটি দেশের, এটি ইম্পর্টেন্ট একটি জিনিসটা আমি আবারও বলতেছি, যে শিল্প সংরক্ষণ যে এই বিষয়ের প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পরীক্ষায় আসার মধ্যে একটি প্রশ্ন। সেটি কিভাবে? যে একটি দেশের জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বা স্পর্শকাতর সংবেদনশীল শিল্পকে বলা হচ্ছে সংরক্ষিত শিল্প। দেখেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে যে শিল্পটা রয়েছে সেটা কি বলা হচ্ছে? আপনার সংরক্ষিত শিল্প। সেটা দেখেন যে বেসরকারি উদ্যোগে বিনিয়োগ সংরক্ষিত থাকে, যেটা কি দেখেন ভাইয়ারা, যে অস্ত্র শিল্প, গোলা বারুদ শিল্প বা প্রতিরক্ষা সরঞ্জাম, সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল, রেলওয়ে, এইরূপ হচ্ছে এগুলা দেশের নিরাপত্তার সাথে জড়িত থাকে। এই জন্য এগুলাকে বলা হচ্ছে কি আমাদের দেশের সংরক্ষিত শিল্প, এবং বৃহত্তর জনস্বার্থে এরূপ শিল্পকে সংরক্ষিত রাখা হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতেছি উদ্দীপকে উল্লেখিত শিল্পটি কি ধরনের। আমরা লক্ষ্য করি মিস্টার রহমান গার্মেন্টস শিল্প পরিচালনা করেন। শিল্পটি খুব দ্রুত বিকশিত হচ্ছে, উৎপাদিত দ্রব্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশ রপ্তানি হচ্ছে। বর্তমান এই শিল্পে 50 লাখের মতো শ্রমিক কাজ করছে। মত রপ্তানি আয়ের সিংহভাগ শিল্প থেকে আসে। বিশ্ববাজারে শিল্পের সুনাম রয়েছে। তাহলে আমাদের গ নম্বরে কি বলছে ভাইয়ারা, আমরা লক্ষ্য করি যে উদ্দীপকে উল্লেখিত শিল্পটি কি ধরনের শিল্প। উদ্দীপকের উল্লেখিত শিল্পটি হচ্ছে বৃহদায়তনের শিল্প। দেখুন বলা হয়েছে বৃহদায়তনের শিল্প, এবং এটি পোশাক শিল্প হওয়ার কারণে এখানে যেহেতু বলছে রপ্তানি আয়ের সিংহভাগ আসতেছে, তাহলে এটা কিরকম শিল্প? রপ্তানিমুখী শিল্প। আমরা যদি বলি রপ্তানিমুখী শিল্প, আমরা রপ্তানিমুখী শিল্পর সংজ্ঞাটা যদি আমরা এভাবে বিশ্লেষণ করতে চাই, সেটা হচ্ছে যেই শিল্প রপ্তানির শীর্ষে থাকে বা যে শিল্প রপ্তানির মাধ্যমে আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে তাকে বলা হচ্ছে রপ্তানিমুখী শিল্প। উদ্দীপকে উল্লেখিত এই শিল্পটি হচ্ছে রপ্তানিমুখী শিল্প, পোশাক শিল্প, যেটি পূর্বে আমাদের স্বাধীনতার পরে আমি ইতিমধ্যে বলেছি শুধু 5টি পোশাক কারখানা ছিল, যেটি বর্তমানে 5000-এরও অধিক হয়েছে, এবং যেখানে কিনা 50 লাখের মতো আমরা এখানে দেখতেছি 50 লাখের মতো শ্রমিক নিয়োজিত রয়েছে, এবং যেখানে একটি সার্ভে দেখা গেছে 85% নারী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এবং এ কারণে বলা হয় যে বাংলাদেশের পোশাক শিল্পটি রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে অধিকতর ভূমিকা পালন করে। তাই গ নম্বরে উল্লেখিত উত্তরটি আমরা প্রশ্ন দেখে আমরা পাই যাচ্ছি রপ্তানিমুখী শিল্প। পরবর্তী বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত শিল্পটি বাংলাদেশের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ খাত। দেখুন লক্ষ্য করুন, আমি একটু আগে বললাম যে পোশাক শিল্প যেহেতু 85% আমাদের শুধুমাত্র নারীদেরকে কর্মসংস্থান দিয়েছে, অর্থাৎ এটি অধিক হারে আমাদের দেশের বেকারত্বকে হ্রাস করেছে, আমাদের দেশের কর্মসংস্থানকে অধিকতর বেগবান করেছে, তাই না? এছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ খাত। হ্যাঁ, আমাদের দেশের অর্থনীতির যে সকল শিল্পগুলো রপ্তানিমুখী শিল্প, যে সকল শিল্পের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সে সকল শিল্পের শীর্ষে রয়েছে পোশাক শিল্প, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন খুব সহজে এবং খুব সুবিধায় আমরা সেটি অর্জন করতে পারি। সেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে উদ্দীপকও এখানে উত্তর একই কথাই বলা হয়েছে যে 2020-21 অর্থ বছরে এখান থেকে রপ্তানি আয় ছিল প্রায় 14,497 কোটি মার্কিন ডলার। অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি যে এই রপ্তানিমুখী শিল্প যে পোশাক শিল্প, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিশ্ববাজারে ভূমিকা রেখে যাচ্ছে, প্রধান রপ্তানি পণ্য হিসেবে। ওকে, পরবর্তীতে আমরা দেখতেছি পিপি এর পূর্ণরূপ কি। খুবই ইম্পর্টেন্ট পিপি এর পূর্ণরূপটা, এটি হচ্ছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমরা যদি দেখি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ওকে, আচ্ছা, তাহলে পূর্ণরূপটা আমরা সহজে জানতে পারলাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পরবর্তী বলা হয়েছে বর্তমানে চামড়া শিল্পের অবনতির কারণটা কি। দেখেন আমরা একটু আগে বলেছিলাম চামড়া শিল্পের সমস্যাগুলো কি। হ্যাঁ, যে কাঁচামালের অভাব, রাসায়নিক দ্রব্যের অভাব, কিংবা হচ্ছে বিরতিহীন বিদ্যুৎ সংযোগের অভাব, বা চামড়া পাচার হচ্ছে, পাচারের কারণে, কিংবা চামড়া সংরক্ষণের কারণে, এই সকলের কারণে হচ্ছে চামড়া শিল্পের অবনতি হচ্ছে, কিংবা স্থায়ী কোনো হচ্ছে আমাদের ট্যানারি শিল্পর স্থান নেই, তো এই সব কারণে চামড়া অবনতিটা হচ্ছে। উদ্দীপকে অনুযায়ী বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। দেখেন বৈদেশিক বাণিজ্য ঘাটতি, রপ্তানিমুখী শিল্পনীতি আমদানি
বিকল্প শিল্পনীতি, বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস। তাহলে কি গ্রহণ করা উচিত? আমাদের যেটা গ্রহণ করা উচিত সেটা হচ্ছে যে আমাদের আমদানি বিকল্প শিল্পনীতিটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। অর্থাৎ আমদানি বিকল্প শিল্পনীতি, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, যে আমদানি বিকল্প শিল্প কোনটা, যেই পণ্যটা আমরা বিদেশ থেকে ক্রয় করতেছি, আমদানি করতেছি, সেই পণ্য বা ক্রয় বা আমদানি না করে সেটি সমজাতীয় পণ্য যদি আমরা আমাদের দেশে উৎপাদন করতে সক্ষম হই, তাহলে আমাদের সেই টাকাটা বেঁচে যায়, আমাদের বৈদেশিক মুদ্রাটা বেঁচে যায়। যার ফলে আমরা কি করব? যার ফলে আছে আমাদের বৈদেশিক মুদ্রাটা বা বৈদেশিক নির্ভরশীলতা আমাদের হ্রাস হয়। যে আমাদের এখানে সেটা বলা হয়েছে খুব সুন্দর করে, যে বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজের দেশে উৎপাদন করতে শিল্পকারখানা স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প বলা হচ্ছে। এবং বলা হয়েছে যে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য আমদানি না করে নিজ দেশে যদি আমরা উৎপাদন করার ব্যবস্থা করি, তাহলে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলা হচ্ছে। তার মাধ্যমে আমরা বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস করতে পারি, রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্প শিল্পনীতি গ্রহণ করা যেতে পারে। এটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসে কোন শিল্পনীতি বেশি কার্যকর? দেখেন, কোন শিল্পনীতি বেশি কার্যকর? সেটি হচ্ছে আমদানি বিকল্প শিল্পনীতি বেশি কার্যকর। এখানে বলা হয়েছে কি, যে আমদানি বিকল্প নীতি বেশি কার্যকর। আমদানি বিকল্প নীতি আমি বলেছি অলরেডি, যে ওইটার মাধ্যমে যদি আমরা বেশি বেশি প্রয়োগ করতে পারি, যদি আমাদের দেশে যথাযথ আমরা কাঁচামালের ব্যবহারের মাধ্যমে আমরা যদি পণ্য উৎপাদন করতে পারি সমজাতীয়, তাহলে আমরা বাইরে থেকে কিনতে হচ্ছে না, টাকা বাঁচতেছে, যার মাধ্যমে আমাদের কি বৈদেশিক নির্ভরশীলতাটা অধিক পরিমাণে হ্রাস পাচ্ছে। সংরক্ষিত শিল্প কি একটু আগে আলোচনা করলাম, দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে শিল্প তাকে সংরক্ষিত শিল্প বলা হয়। আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে, সেম কনসেপ্ট। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাটজাত দ্রব্যের উৎপাদনের পরিমাণকে স্তম্ভচিত্রে নির্ণয় করো। দেখেন, স্তম্ভচিত্রে আমরা যদি বলি যে ভূমি অক্ষে আমরা অলরেডি দেখতেছি এখানে সময়কে উল্লেখ করেছে, লম্ব অক্ষে করেছে পরিমাণটা, আমরা এখানে যথাযথভাবে বসাই দিয়ে হচ্ছে আমরা বর্ণনাটা এখানে লক্ষ্য করতে পারছি। উদ্দীপকের আলোকে বাংলাদেশের পাট শিল্পের গতি প্রকৃতি ব্যাখ্যা করো। আচ্ছা, পাট শিল্পের গতি প্রকৃতি আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে কি, যে 16-17 সালে রপ্তানি আয় ছিল কত? 6,430 কোটি টাকা। পরবর্তীতে হয়েছে 20-21-এ 2,369, নিম্নতে চলে আসছে না কেন? আমরা লক্ষ্য করি যে বলা হয়েছে যে গতি প্রকৃতিটা আমরা এখানে কিছুটা এখানে বর্ণনা করছে। বেশিরভাগ কালে বলা হয়েছে 1947-এ যখন আমাদের দেশ বিভাগ হয়, সেই সময় বাংলাদেশে পাটকল পড়েনি। 1951 সালে আজমজি পাটকল, যেটা আমরা জানি যে ঐতিহাসিক আমাদের আজমজি পাটকল বিশ্বের সবচেয়ে বড় পাটকল ছিল, সেই পাটকলটা যখন আমাদের প্রথম যাত্রা শুরু হয় তখন সেই সময় অধিক পরিমাণে আমাদের দেশে পাট উৎপাদন হতো, কিন্তু এক সময় পাটকলটা বন্ধ করে দেওয়া হয় এবং অনেকাংশে অনেক জায়গায় পাটকল বন্ধ করে দেওয়া হয়। বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে আমাদের দেশে পাটকলগুলো স্থাপন করা হয়, যা বর্তমানে সরকারের কলকারখানা চালন নীতির আওতায়, অর্থাৎ বিজেএমসি নিয়ন্ত্রণাধীন পিপলস জুট মিলস লিমিটেড এবং কমি জুট মিলস লিমিটেডকে 11 সালে যথাক্রমে কি বলা হচ্ছে, যে খালিশপুর জুট মিলস লিমিটেড জাতীয় জুট মিলস নামে চালু করা হয়। অর্থাৎ বেসরকারি যে জুট মিলগুলো ছিল সেগুলোকে সরকারি অংশগ্রহণের মাধ্যমে, অর্থাৎ যেটা আমরা বললাম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি বেসরকারি দুজনেরই অংশগ্রহণের মাধ্যমে এই পাটের যে ব্যবসাটাকে বা শিল্পটাকে আবার বেগবান করা হয়েছে। অর্থাৎ 16-17 বছরে অর্থবছরে পাটজাত দ্রব্যের উৎপাদন যেহেতু আমরা দেখছি 9.83 লক্ষ মেট্রিক টন, সেটি 19-20-21-এ আসে আমাদের একটু কমেছে, কিন্তু বর্তমানে তুলনামূলক বিচারে আমাদের পাট যে উৎপাদনটা এটা যদিও কম, সেক্ষেত্রেও আমাদের বিশ্ববাজারে পাটের আধিপত্য এখনো আমাদের কি করেছে, বিরাজমান হয়েছে, যেটি আমরা অবশ্যই লক্ষ্য করছি। বাংলাদেশের যে পাট রয়েছে সেটার এখন ঐতিহ্য বিশ্ববাজারে বিদ্যমান, যার ফলে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের বেসরকারি যে সংস্থা রয়েছে সেগুলো যৌথ প্রযোজনায় আমাদের পাট শিল্পটাকে আবারও ফিরিয়ে আনার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। দেখেন, আমাদের দেশের বলা হচ্ছে কি, আমাদের দেশের রপ্তানি করা হয় কোথায় কোথায়? ভারত, পাকিস্তান, চীন, ইউরোপ, আইভরি কোস্ট, থাইল্যান্ড, অন্য দেশে, মানে বিশ্বের অনেক দেশে পাট আমাদের দেশের উৎপাদন করে বিশ্বের বহু দেশে পাট রপ্তানি করা হয়, এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, পরবর্তী দেখছি বৃহৎ শিল্প কি। বৃহৎ শিল্পর যেটা আমরা এখানে জানি যে এই সকল শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 30 কোটি টাকার বেশি এবং 250 জনের বেশি শ্রমিক নিয়োজিত থাকে, তাকে বলা হচ্ছে কি বৃহৎ শিল্প। এবং দেখা যাচ্ছে বাংলাদেশের শিল্পখাত সম্প্রসারিত এবং উন্নত হলে কৃষির উদ্বুদ্ধ জনশক্তি শিল্পক্ষেত্রে স্থানান্তর করতে পারে। শিল্পের কর্মসংস্থান সৃষ্টির অন্যতম সহায়ক।
দেখেন শিল্পায়ন কর্মসংস্থান সৃষ্টির অন্যতম সহায়ক কিভাবে? অবশ্যই, কারণ শিল্পায়ন যত হবে একটি দেশের স্বনির্ভরতা তত বাড়বে, একটি দেশে তত পরিমাণে কারখানা উৎপাদন হবে, কিংবা একটি দেশে তত পরিমাণে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে, বিভিন্ন কারখানা বিভিন্ন প্রকল্প যখন হাতে নেওয়া হবে, তখন অবশ্যই সেখানে জনবলের প্রয়োজন, জনসম্পদের প্রয়োজন হয়ে থাকে। তখন সেখানে বেশি বেশি করে মানুষ তার কর্মে নিয়োজিত হওয়ার ফলে কর্মসংস্থান কি হবে? অনেক সৃষ্টি অনেক সহায়ক হয়ে যাবে এবং বেকারত্ব হ্রাস পাবে। তাই বলা হয় শিল্পায়ন কর্মসংস্থান সৃষ্টির অন্যতম সহায়ক। উদ্দীপকে উল্লেখিত শিল্পগুলো কোন ধরনের শিল্প অন্তর্গত? বলা হচ্ছে কি যে আমাদের দেশে এক সময় পণ্য বাইরে থেকে আমদানি করতো, তার বেশিরভাগই এখন দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে। শিল্পের অন্যতম পোশাক শিল্প, ওষুধ শিল্প, প্লাস্টিক, সফটওয়্যার শিল্প, এসব শিল্প খাতগুলো সামগ্রিক রপ্তানি আয়ে অবদান রাখছে। তো বলা হয়েছে এই শিল্পগুলো কিসের অন্তর্ভুক্ত? আমরা দেখতেছি যে শিল্পগুলো হচ্ছে আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। দেখেন, আমদানি বিকল্প শিল্প পূর্বে আলোচনা করা হয়েছে যে বাইরে থেকে যে সকল পণ্য ক্রয় করা হয়, আমদানি করা হয়, সেগুলো যদি আমরা তার না করে সমজাতীয় পণ্য আমাদের দেশে উৎপাদন করি, সেগুলো হচ্ছে আমদানি বিকল্প শিল্প। তাই উদ্দীপকে যে সকল শিল্পের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আমরা লক্ষ্য করতেছি যে পোশাক শিল্প, ওষুধ শিল্প, প্লাস্টিক শিল্প, সফটওয়্যার শিল্প, এগুলো আমাদের দেশে উৎপাদন করা হচ্ছে। তাই এগুলো আমদানি বিকল্প শিল্পের উদাহরণ। উদ্দীপকে উল্লেখিত শিল্পসমূহ বাংলাদেশের অর্থনীতিতে পর্যাপ্ত অবদান রাখতে পারছে কি? অবশ্যই রাখছে। কারণ কি? এই প্রত্যেকটা শিল্পের আমরা অবদান অর্থনীতির জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা লক্ষ্য করেছি, এবং আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় বা বৈদেশিক নির্ভরশীলতাকে হ্রাস করা যায়, সেটি আমরা একটু আগেই জানতে পেরেছি। তাই আমরা খুব সহজে বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত শিল্পসমূহ বাংলাদেশের অর্থনীতিতে পর্যাপ্ত অবদান রাখতে পারছে। ওকে, পরবর্তীতে আমরা লক্ষ্য করতেছি কি যে হাইটেক শিল্প কি? একটা আমরা প্রথমেই জানছি প্রযুক্তি নির্ভর শিল্পকে কি বলা হয়, বা জ্ঞান নির্ভর শিল্পকে হাইটেক শিল্প। স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি, অবশ্যই জরুরি। উদ্দীপকে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। দেখেন, আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব বা আমদানি বিকল্প শিল্প কি, বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসের ক্ষেত্রে কোন শিল্প কার্যকর, বা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে কোন শিল্প কার্যকর, সবের উত্তর কিন্তু আমদানি বিকল্প শিল্পের দিকেই যায়। ওকে, আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত শিল্পের সমস্যা বিশ্লেষণ পূর্বক এই নীতির যথার্থতা মূল্যায়ন করো। আমরা যদি লক্ষ্য করি যে আমদানি বিকল্প শিল্প, এই শিল্পের সমস্যাগুলো কি? আমরা সমস্যাগুলো এখানে লক্ষ্য করছি যে মূলধন নিবিড় কৌশল। হ্যাঁ, আমদানি বিকল্প শিল্পায়ন ব্যবস্থার মূলধন নিবিড় কৌশল ব্যবহৃত হয়, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের বেকার সমস্যা অত্যন্ত একটা প্রকট একটা সমস্যা, তাই না? এই এমন অবস্থায় আমাদের আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল গ্রহণ যদি করা হয়, তাহলে বেকার সমস্যাটা দূর হবে। তাই আমাদের দেশে যে প্রশ্ন বলে সমস্যার সমূহ বিশ্লেষণপূর্বক নীতির যথাযথ মূল্যায়ন। দ্বিতীয়টি হচ্ছে নির্ভরশীলতা বৃদ্ধি। এই কৌশল যদি অনুসরণ করা হয়, তাহলে ভোগ্য পণ্যের আমদানি হ্রাস পাবে। এই কিন্তু শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, মূলধন সামগ্রী আমদানি বৃদ্ধি পায়। তাই আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল আমদানি নির্ভরশীলতা কি করে? বৃদ্ধি করে, তাই না? নিম্নমানের পণ্য। দেখেন, আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলের অন্যতম অসুবিধা কি? নিম্নমানের পণ্য উৎপাদন। কারণ বাইরের দেশ থেকে যেটা আমি ক্রয় করতেছি, ওটার সমযোজিত পণ্য যখন আমাদের দেশে উৎপাদন করব, সেটার কোয়ালিটি একটু নিম্ন হবে। হ্যাঁ, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তাই আলোচিত সমস্যাগুলো আরও নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে শিল্পায়নে আমাদের দেশের আমদানি কমে যায়, বেকারত্ব কমে, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়, যেটি আমাদের এখানে ওভারঅল বলা হয়েছে। আচ্ছা, আমদানি বিকল্প শিল্প একই জিনিস আসছে। তারপরে দেখেন যে কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে, অবশ্যই। কারণ কুটির শিল্প কি? পারিবারিক একটা পরিবার নির্ভর শিল্প, যেখানে পরিবারের সদস্যরা অল্প মূলধন, অল্প যন্ত্রপাতি, অল্প জায়গার মধ্যে কারখানা বা তারা উৎপাদন তৈরি করতে পারে, উৎপাদন চালু করতে পারে। তাই সেখানে কি কর্মসংস্থানের সৃষ্টিও হয়। উদ্দীপকে উল্লেখিত পাট শিল্পের সমস্যা সমূহগুলো। আমরা পাট শিল্পের সমস্যা একটু আগে জানতে পেরেছি যে এক সময় পাটকে আমাদের কি সোনালী ফসল বলা হতো। এটার সমস্যাগুলো কি? যে পাটের বিকল্প ব্যবহার আমাদের দেশে এখনো আসে নাই। আমাদের দেশে পাটের বিকল্প ব্যবহারগুলো যে আমাদের তথা রচিত বা ঐতিহাসিক যে ব্যবহার রয়েছে ঐতিহ্যবাহী, ওগুলো ছাড়াও কিছু ব্যবহার রয়েছে, এটা আমরা জানি না, এগুলো জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি পাটের মূল্য সমস্যা। দেখেন, পাটের যে গুণগত মান বা অভ্যন্তরীণ বা অর্থনৈতিক বাজারে পাটের চাহিদার উত্থান পতন যেটা রয়েছে, এবং উৎপাদনের বন্টন অনিশ্চয়তার জন্য পাটের মূল্যে যে অধিকতর উত্থান এবং পতনের বিষয়টা, সেটা আমাদের দেখতে হবে। এবং অন্যদিকে বাংলাদেশের প্রধান খাদ্য চালের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে পাট চাষিরা কি পাট উৎপাদনের জন্য তারা বেশি আগ্রহী হচ্ছে না, অনাগ্রহীতে চলে যাচ্ছে। কারণ আগ্রহ হারাবে, তারা ভাবতেছে যে ধান উৎপাদন করে বেশি অধিক টাকা ইনকাম হচ্ছে, তাহলে আমি পাট উৎপন্ন করে কি করব? তাহলে পাটের মূল্য একটা আমাদের নির্ধারণ করতে হবে। মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি। দেখেন, দালাল চক্রকে আমাদের সরাইতে হবে পাট যদি আমরা আবার বেগবান করতে চাই, ঠিক আছে? কারণ দালাল থাকলে কিন্তু কোথাও কিছু হয় না। থার্ড পার্সন কিন্তু খুবই খারাপ, যে কোনো ক্ষেত্রে রিলেশন বলেন বা পাট উৎপাদন বলেন, সব জায়গায় থার্ড পার্সন খারাপ। প্রতিকূল বাণিজ্য শর্ত যদি দেখেন কি, যেটা সেটা হচ্ছে কৃষিজাত পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের বাণিজ্য শর্ত প্রায় প্রতিকূলই থাকে।
কারণ কি আমাদের দেশের হচ্ছে যে থার্ড বিশ্বের একটি কান্ট্রি, এবং থার্ড বিশ্বের একটি কান্ট্রি হওয়ার কারণে বাংলাদেশ কি করে অধিক পরিমাণে শর্ত দিয়ে থাকে, বলে যে এইটা নিবা ট্যাক্স, কাঁচামাল দিলে অধিকত ট্যাক্স দেওয়া লাগবে, অনেক কিছুই বলে। এই কারণে কি প্রতিকূল বাণিজ্য শর্তটা যদি আমাদের অনুকূলে আসে তাহলে আমাদের পাটের উৎপাদনটা বেশি পরিমাণে হবে। তাহলে উদ্দীপকের যে সমস্যাগুলোকে যদি পরিকল্পিত সমাধান করা যায় তাহলে আমাদের পাটের যে উৎপাদনটা অধিকতর হারে বেড়ে যাবে। বাংলাদেশের প্রেক্ষিতে পাট শিল্পের সম্ভাবনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। দেখেন আমরা যখন দেখতেছি এক পর্যায়ে আমরা জানি যে একসময় আমাদের দেশের পাটকে কি বলা হতো, সোনালী আঁশ বলা হতো, কিন্তু পাটের সেই সোনালী আঁশের ঐতিহ্যটা ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কারণে, অর্থাৎ সরকারি বেসরকারি যৌথ প্রযোজনার কারণে আমাদের পাটের যে উৎপাদন ব্যবস্থাটা পুনরায় আবার আগের স্থানে সোনালী আঁশে ফিরানোর যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে। তাই আর তাছাড়া বলা হচ্ছে এই কারণেই যে আমাদের দেশের পাটের যে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি অন্যান্য পদক্ষেপ গ্রহণ যদি সম্ভব হয়, পাট শিল্পের ভবিষ্যৎ কি উজ্জ্বল সম্ভাবনাময়। দেখেন যে বর্তমানে প্লাস্টিক পণ্য উৎপাদন নিষিদ্ধকরণ করা হয়েছে, পাট শিল্প উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়েছে, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এই সকল কিছু পদক্ষেপ যদি যথাযথভাবে পালন করা হয় না, তাহলে পাট শিল্পের সম্ভাবনা আসলেই অনেক উজ্জ্বল, অনেক সম্ভাবনাময় রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যেটা সৃজনশীল আমরা লক্ষ্য করব, ক্ষুদ্র শিল্প কাকে বলা হচ্ছে। দেখুন যে ক্ষুদ্র শিল্প হচ্ছে যে যেসব শিল্প তাদের শ্রমিক সংখ্যা 20 জনের কম এবং প্রতিস্থাপন ব্যয় স্থায়ী সম্পদের মূল্য 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত, হ্যাঁ, সেটিকে বলা হচ্ছে ক্ষুদ্র শিল্প। পরবর্তীতে বলা হচ্ছে কি যে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্যটা কি। দেখেন ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য ইকোনমিক্স ফার্স্ট পেপারে আমরা পড়ে এসেছি যে কয়েকটি ফার্ম নিয়ে একটি শিল্প গঠিত হয়। ঠিক আছে, আমরা এখানে দেখবো যে কয়েকটি ফার্ম যদি সমন্বিত থাকে শিল্প হতে পারে। দেখেন ওইটাতে বলা হয়েছে, এবং তবে ফার্ম হতে হলে সমন্বিত শিল্পের প্রয়োজন পড়ে না। এক ধরনের সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মসমূহের সমন্বিত রূপটা হচ্ছে কি শিল্প। শিল্পে এক জাতীয় পণ্য আমাদের কি হবে, উৎপাদন হবে, তার সমন্বিত রূপটাই হচ্ছে কি আমার শিল্প। শিল্প হলো একই ধরনের দ্রব্য প্রস্তুতকারী বিভিন্ন ফার্মের সমষ্টি। কোনো ফার্ম এককভাবে শিল্প হতে পারে না। বলা হয়েছে শিল্প ধারণাটি অনেক ব্যাপক, ফার্ম ধারণাটি কি ক্ষুদ্র। হ্যাঁ, শিল্প হতে হলে অনেকগুলো ফার্মের সমষ্টি প্রয়োজন, তাই ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান, এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। জনাব রহিম যে কারখানা স্থাপন করেছে কোন শিল্পের অন্তর্ভুক্ত। দেখি আমরা 60 কোটি টাকা ব্যয়ে কারখানা স্থাপন 325, দেখেন বৃহৎ শিল্প, স্পষ্ট বৃহৎ শিল্পের কি 50 কোটি টাকার বেশি হবে, আবার 250 জনের অধিক শ্রমিক হবে। শ্রমিক 325, 60 কোটি টাকা ব্যয় করছে, বৃহৎ শিল্প। অবশ্যই দেশের অর্থনীতিতে উন্নয়নে ত্বরান্বিত করার জন্য উদ্দীপকে উল্লেখিত শিল্পের বিকল্প নেই। অবশ্যই বিকল্প নেই, কারণ বৃহৎ শিল্পগুলো আমাদের দেশে যেগুলো রয়েছে, পোশাক শিল্প যদি বলি আমি হচ্ছে যে চামড়া শিল্প, তারপরে যদি বলি হচ্ছে আমার সফটওয়্যার শিল্প, এইগুলো যে শিল্পগুলো রয়েছে, চা শিল্প, তো এই বৃহৎ শিল্পগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে এইগুলো আমাদের দেশের অর্থনীতিকে অধিক পরিমাণে বেগবান করতে সাহায্য করে, এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নকে এই যে ত্বরান্বিত যে বলা হয়েছে, এই ত্বরান্বিত করার জন্য বৃহৎ শিল্পের বিকল্প বলে আসলে কিছু নেই। তাই আমাদের দেশে যে উন্নয়নের জন্য, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য, কর্মসংস্থান বৃদ্ধির জন্য অর্থাৎ বেকারত্ব হ্রাসের জন্য, সকল প্রয়োজন মিটাতে দারিদ্র্য বিমোচনের জন্য দরকার কি আমাদের বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পের কোনো বিকল্প নেই। বৃহৎ শিল্পই হচ্ছে ভাই একমাত্র আমাদের মাধ্যম এগুলো সবগুলো সম্ভাবনাময় করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারটা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ জানতে পারলাম সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে বিভিন্ন শিল্পের আপনার জ্ঞানমূলকে যদি আমি বলি, বিভিন্ন সংজ্ঞাগুলো বলেছে এখানে, ডেফিনেশনগুলো, যে ক্ষুদ্র কুটির শিল্প কাকে বলা হচ্ছে বা ক্ষুদ্র শিল্প কাকে বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে হাইটেক শিল্প কাকে বলা হচ্ছে, সংরক্ষিত শিল্প কাকে বলা হচ্ছে। দ্বিতীয়ত বলা হচ্ছে কি যে অনুধাবনমূলক প্রশ্নে বিভিন্ন পার্থক্য, ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পার্থক্য, তারপরে বলা হচ্ছে যেমন এখানে যে ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য বলা হয়েছে। আবার গ নম্বরে বলা হচ্ছে যে উদ্দীপক উল্লেখিত এটা কি ধরনের শিল্প, চামড়া শিল্প নাকি ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প নাকি বৃহৎ শিল্প, এইরকম। আর ঘ নম্বরে বলা হয়েছে বিভিন্ন মতবাদ জানতে চাবে তোমার কাছে, যে বাংলাদেশের অর্থনীতিকে আরো ত্বরান্বিত করার জন্য, উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য এইগুলোর বৃহৎ শিল্পের অবদান তোমার মতে কি অধিক কিনা, কিংবা বলা হতে পারে যে পাটের সমস্যার সমাধানের জন্য কি কি পদক্ষেপ নিতে পারে, চামড়া শিল্পের জন্য কি কি পদক্ষেপ নিতে পারে, বা ক্ষুদ্র কুটির শিল্প যে আমাদের দেশের ঐতিহ্য, এই ঐতিহ্যকে
বজায় রাখার জন্য, প্রতিফলিত করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এইসব প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। তো আমরা বলতে পারি বাংলাদেশের শিল্প, যেটা তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলা প্রশ্নগুলা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে মধ্যে, এবং এর বাইরেও আরো কিছু তোমাদেরকে সাজেশনমূলক টপিকও দেওয়া হলো। তাই এই অধ্যায় গুরুত্বপূর্ণ, অবশ্যই অধ্যায় থেকে অবশ্যই শর্ট সিলেবাস যেহেতু অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং উত্তর করাটা আবশ্যক হিসেবে থাকবে, তাই অধ্যায় ভালো মতো প্রিপারেশন নিবা। ধন্যবাদ সবাইকে।